প্রিয় দর্শক, জানা অজানা ষষ্ঠ পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। যথারীতি আমাদের সাথে রয়েছেন সাংবাদিক এবং বিশ্লেষক সাইফুল আমিন। তিনি আমাদেরকে সমৃদ্ধ করবেন, আমাদের আমাদের এই সমসাময়িক পরিস্থিতিগুলো নিয়ে বিশ্লেষণ করবেন। সাইফুল আমিন ভাই, আপনাকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানবেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ আপনার অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করার জন্য। সাইফুল আমিন ভাই, বাংলাদেশে যে একের পর এক ভয়ঙ্কর বেশ কিছু ঘটনা রয়েছে, আজকে প্রথম যে ঘটনাটি আলোচিত, যে যমুনার সামনে জুলাই যোদ্ধারা উপস্থিত হয়েছেন এবং তাদেরকে আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে উত্তম মধ্যম দেওয়া হয়েছিল সেভাবেই তার চেয়ে অনেক ক্ষেত্রে বেশি দেওয়া হয়েছে। এই যে আমরা আর মামুরা নির্বাচন শুনেছি, এখন আমরা আর মামুরা মাইর খাওয়া, এই ব্যাপারটা কি? এটা কার মাথা থেকে এসেছে? মানে অনেকেই বলছেন নির্বাচন বানচালের আগের নাটক। যদি এটা হয়ে থাকে তাহলে নাটকটা কি স্বয়ং ইউনূস শাহী করছেন, নাকি এই জুলাই জঙ্গিদের মাথা থেকে এটা এসেছে? মানে ওসমান হাদি নামক এক বিশেষ শব্দের জনক, তাকে হত্যা করা হয়েছে এই সরকারের আমলে, এবং হত্যা পরবর্তী তার হত্যাকারীকে জামাইয়ের আদরে বের করে দেওয়া হয়েছে, নাকি দেশের ভিতরে আছে তা আমরা জানি না। কিন্তু জুজুর ভয় দেখানো, যা কিছু হয় আওয়ামী লীগের দোষ, সেই দোষ কয়েকদিন দিল এবং সেই দোষ দিয়েই ক্ষান্ত না, ভারতের হাইকমিশনে হামলা করলো। হাইকমিশন বলতে হাইকমিশনারের বাসভবনে হামলা, একের পর এক তারা অরাজকতা করলো। ভারত বয়কট, ভারতের দোষ, যত দোষ নন্দ ঘোষের মতো। তারপরে দেখা গেল একজন দুবাই থেকে, যাকে হত্যাকারী বলা হচ্ছে, সে বলছে আমি তো দুবাই, ইয়া হাবিবি, আমি হত্যা করি নাই। তো তারপরে ওই বিষয় চ্যাপ্টার ক্লোজ। এখন আবার যমুনার সামনে দাঁড়িয়ে তারা বলছে হাদি হত্যার বিচার করতে হবে জাতিসংঘকে এনে। মানে এইটা কি ইউনূসের মামুর বাড়ি জাতিসংঘ, মামুর বাড়ির আবদার ইউনূসের ভাগনারা করছে? পুরো বিষয়টা কি আমাদেরকে যদি একটু ব্যাখ্যা করতেন। তার আগে একটু ক্লিপটা একটু যদি দেখি, ক্লিপটা একটু ইন্টারেস্টিং। তাদেরকে, মানে আপনারা অনেকেই বাংলাদেশে যারা জনগণ রয়েছেন দেখেছেন, ধোলাই দেওয়াই বলা হয় এদেরকে, এবং তাদের কয়েকজন মুখ্য স- জুলাই জঙ্গি, মবস্টার বা সমন্বয়ক, তারা গুলিও খেয়েছে। তো এই হচ্ছে পুরোটা বিষয়। সাইফুল আমিন ভাই, আপনি যদি আমাদেরকে একটু আলোকিত করতেন, কি ঘটেছে, এর অন্তরালে কি রয়েছে? প্রথমত হলো এটা কয়েকটা দিক আছে। এটা বেশ কিছুদিন আগে থেকে এটা আলোচিত বিষয় ছিল, যে ইউনূস সাহেব এখনো বলে ইউনূস সাহেবই আসলে ইলেকশন চান না। হ্যাঁ, এবং ইউনূস সাহেবের যে বিদেশি গং আছে, তারা এই ক্ষমতার এই যে এই ক্ষমতা থেকে যেতে চান না। তারা এখানে যে মজা পেয়েছেন সেই মজার মধ্যে থাকতে চান, এবং তাদের প্ল্যান হলো যে ইউনূস সাহেবই ক্ষমতায় থাকুক বা এখানে। আহ, আরেকটা ব্যাপার হলো ইন্টারেস্টিং ছিল, আগে থেকেই আলোচনায় ছিল যে জামাত তো যেহেতু বিএনপি জিতে যাবে বলে একটা ধারণা প্রথম থেকে, তারেক রহমান আসার পরে, খালেদা জিয়া মারা যাওয়ার পরে যে একটা ধারণা তৈরি হয়েছিল, তখন জামাতও এই লাইনের সাথে যোগ দেয় যে হ্যাঁ, নির্বাচন হলে যে বিএনপি যদি এরকম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যায়, সেটা তো হইতে দেওয়া যাবে না। সেই সঙ্গে আপনার মনে আছে যে এনসিপিও কিন্তু সেই তখন থেকে নির্বাচনের পরিবেশ নাই, এই নাই, একজন নেতাকে, জামাতও বলছে একজন নেতাকে বেশি ইয়ে দেওয়া হচ্ছে। মানে তারা তখন কিন্তু একটা ইয়ে তোলার চেষ্টা করেছিল, কিন্তু সেই সময়টা ওইটা তুলতে পারে না, কারণ সেই সময় পরিস্থিতি ছিল না। কিন্তু একটা প্রচলিত একটা ধারণা সবার মধ্যে ছিল যে নির্বাচন না হওয়ার জন্য শেষ মুহূর্তে ইউনূস সাহেব কোনো একটা গ্যাঞ্জাম করাইতে পারেন, এবং সেই গ্যাঞ্জামটা এনসিপিকে দেওয়ার চেষ্টা হয়েছিল। এনসিপি সেটাকে ম্যাচিউর করতে পারে নাই। তারপরে হাদির জিনিসটা তারা জাস্ট টোপ হিসাবে রেখে দিয়েছে, এটা কিন্তু জমা রেখেছিল তারা, এটাকে শেষ মুহূর্তে হুম, খেলার কথা, যেটা ধরেন আলোচিত বিষয় আর কি। এটা এইসব তো আর আমি ইউনূসের মাথা থেকে বলতে পারতেছি না, এগুলো আলোচিত হয়েছে যে হাদির জিনিসটা আসলে টোপ হিসাবে রেখে দেওয়া হয়েছে, যে হাদির কেসটাকে শেষ মুহূর্তে এনে একটা ভজকট বাঁধানো হবে। এবং দেখেন, আহ, এই তখন থেকে এখন পর্যন্ত আসার পর যখন আর 5-7 দিন বাকি বা এই নির্বাচনের, ঠিকই হাদির কেসটা কিন্তু সামনে নিয়ে আসছে। এবং হাদির কেসটা কি নিয়ে আসলো সামনে, এমন একটা কেস আনা হইলো যে জাতিসংঘের কাছে মাধ্যমে তদন্ত করাতে হবে। জাতিসংঘের মাধ্যমে তদন্ত করাতে হবে। এই তদন্ত করাতে হলে বাংলাদেশ সরকার আবেদন জানাতে হবে। বাংলাদেশ সরকার আবেদন জানানোর পরে জাতিসংঘ ইহা নিয়ে বসবেন, ওই যে ওএসসিআর যেটা, ওসিএইচআর যেটা, তারা ওএসএইচআর, জি। বসবে। হ্যাঁ, ওরা বসে তারপরে এটা ঠিক করবে। তো ইট ইজ এ লং টার্ম থিং। সো এই এখনই ধরেন, ওরা যেটা জাতিসংঘের ব্যাপারটা, এটা লং টার্ম। এখন লং টার্ম হলে সরকার কি বলে, হয়তো আবেদন জানাবে, তারা অলরেডি বলছে বিবেচনা করবে, এই করবে, সে আবেদন জানাবে। কিন্তু জানালে তো এরা সন্তুষ্ট হবে না, ওরা তো তদন্ত চায়। সো গেঞ্জাম একটা মনে হয় বাঁধানোর জন্যই এটা করা হয়েছে। আরেকটা এখানে একটা মজা ইন্টারেস্টিং খবর আছে, আপনি যদি জানেন কিনা, এটা হলো
আহ, ও ও ওই কি বলে, এই যে ফলকার টুর্ক কিন্তু আহ, একটা স্টেটমেন্ট করেছে। সে স্টেটমেন্ট বাংলাদেশ প্রসঙ্গে না, সে স্টেটমেন্ট করে তার অর্গানাইজেশন নিয়ে। এই অর্গানাইজেশনের যে বাজেট, সেই বাজেটের 2025-এর 26-এর জন্য যে বাজেট, সে বাজেটে তারা বলতেছে হ্যান্ডস, মানে মানে এটা ইয়ে করে, ও শব্দটা কি বলছে, মানে তারা খুব কঠিন অবস্থায় আছে, মানে একেবারে ড্রাই হয়ে গেছে তাদের ফান্ড। এই অর্গানাইজেশন চালানো নিয়েই কঠিন হয়ে গেছে, যেখানে এই অর্গানাইজেশন চালাতে যত মিলিয়ন ডলারের দরকার তার 1/3ও তারা পায়নি। সো এইটা অলরেডি এই অর্গানাইজেশনেরও কিন্তু কার্যক্রম কিন্তু এখন আর ল্যাভিশলি করতে পারবে না, যে বাংলাদেশের ইউনুস সাহেব ডাক দিছেন, সঙ্গে সঙ্গে এসে বাংলাদেশে একটা রিপোর্ট বানায় দিলেন, এখানে যে মিলিয়ন ডলার খরচ হয়েছে সেই খরচটা দেওয়ার মতো এখন কিন্তু ওই ফলকার টুর্কের আর নেই। সে অসহায়ত্ব প্রকাশ করছে এবং সে সারা দুনিয়ার সকল দেশের কাছে আবেদন জানিয়েছে তার সাহায্য দেওয়ার জন্য, নাহলে তার অর্গানাইজেশন আর চলবে না, ড্রাই হয়ে গেছে, তার তার ফান্ড ড্রাই হয়ে গেছে। এখন এরকম একটা পরিস্থিতিতে দেখেন, এই যে মাথার ভিতরে ওদের জাতিসংঘ ঢুকায় দেওয়া, এবং আবার সরকার আবার বলতেছে আমরা এটা বিবেচনা করতেছি। এই যোগসূত্রটা তো টের পাওয়া যায়, ওরা বলতেছে আমরা এটা চাই, আর ওরা বলতেছে যে সরকার এটা বিবেচনা করতেছে। সরকার তো বিবেচনা করছে, আমার তাহলে ওদের মারলো কেন? ওদের মেরে কি কি মানে এখানে কি ধান্দাটা? এই ধান্দাটা গেঞ্জাম লাগানো, দ্যাট ইজ, এটা একদম সাধারণ একটা গেঞ্জাম লাগানো। এখন আপনি যমুনার সামনে গেঞ্জাম, সেই গেঞ্জাম যদি শাহবাগ পর্যন্ত ছড়ায়, সেই গেঞ্জাম যদি বাংলা মোটর পর্যন্ত ছড়ায়, সেই বাংলাদেশের সারা শহরে যদি ছড়ায় দেওয়া যায়, তা আপনার কি পরিবেশ আছে বলবে? বলবে না তো। এই এবং আপনি দেখেন এখানে ডাকসুকে ইনভলভ করে ফেলছে, তার মানে এখানে জামাতও আছে। তো ওই যে জামাতও চায় না, জামাত যদি বুঝতে, আহ, আপনি দেখেন ওরা কিরকম সঙের কাজ শুরু করে দিচ্ছে, তারা একটা শীতল পাটি দিচ্ছে, সেই শীতল পাটির মধ্যে শুয়ে বিশ্রাম নিতেছে, শুয়ে পড়ছে, এই যে কি চুম্মা শফিক, দেখছেন এটা ছবিটা? না, ওটা শীতল পাটির দেখিনি। মধ্যে, মঞ্চের মধ্যে তাকে একটা শীতল পাটি উপহার দিচ্ছে কোনো একজন, সে মঞ্চের মধ্যে শীতল পাটিতে লাশের মতো শুয়ে আছে, মানে আমাকে ভোট দাও, ভোট দাও, ভোট না দিলে আমরা কিন্তু ও এই তো লাশ ওই হয়ে যে যাবো। তার সমাবেশও চিত হয়ে পড়ে যায়, মানে এগুলো তো দেখা আমাদের আর কি। না, এইটা একটা প্রতীকী দরদ সৃষ্টি করে, নাহলে আমাদের যদি ভোট না দাও লাশ হয়ে যাবে। সো এইখানে আপনার যে ঘটনাটা হয়েছে সেটা হলো কনস্পিরেসি থিওরি, যেটা সেটা হলো জামাত, এনসিপি, ইউনুস এবং তার বিদেশি অ্যাডভাইজার গং, দেশি অ্যাডভাইজারদের মধ্যে কেউ কেউ আছে, এরা মিলে কিন্তু এই ভজগটা বাঁধাতে চেয়েছে প্রথম থেকেই, কিন্তু সেটা তারা পারে নাই। এখন এখন তারা সেটা করছে। না, এটা জি, শীতল পাটিরটা না, না শীতল আমি পাটির জানি, মধ্যে মানে উনি না শুয়ে আছে তাকে আমরা মঞ্চের মধ্যে। চিনি এইভাবে, বিশিষ্ট লাল বদর সাদা পাঞ্জাবি পরে, যেহেতু তার চুলদারি সব সাজা, এইখানে দুইটা জিনিস ঝুলে আছে, এই দাড়িপাল্লা তাদের মার্কা আর কি। তো যাই হোক, তো এরকম তাকে আমরা দেখেছি, হ্যাঁ, তো সে শুয়ে কালকে পড়ে। তার একটা ভাইরাল হয়েছে, কোরিয়া অথবা কোনোখানে একটা ওই যে বিউটি কন্টেস্ট বা কিছু একটা, সেখানে দাড়ি পাল্লা দেওয়া একটা আলখেল্লার মতো পুরো জি, একটা একজন মেয়ে নারীর বুকে, ডান্স হ্যাঁ, আমি করতেছে। আমি দেখেছি। হ্যাঁ, হ্যাঁ। মানে এটা বোধহয় হুরের কেরামতি পৃথিবীতেই দেখে যাচ্ছি আমরা। জি, আমি দুঃখিত ইন্টারাপ্ট করার হ্যাঁ, জন্য। আপনি বলছিলেন যে এই ধান্দাটা ওরা করছে, জামাতের আমির শুয়ে পড়ছে যে আমাকে ভোট দাও, নির্বাচন বানচাল, এবং তারেক নাইলা রহমানকে ঠেকানোর, আচ্ছা, তারেক রহমানকে আর কোন ঠেকানোর জন্যই কি হাদিকে হত্যা করা হয় নাই? মানে তারেক রহমান আসার আগে আগে যদি কেউ এরকম উইকেট পড়ে যায়, তাহলে তারেক ভয় পাবে, তারেক যেহেতু ভীতু। তারেক রহমানকে ঠেকানো এখানে ইস্যুজ না বোধ হয়। এখানে তারেক রহমানকে ঠেকানো জামাতের হলো তারেক রহমানকে ঠেকানো, বিএনপিকে ঠেকানো, এটা হইতে পারে, কিন্তু না না, আমি এনসিপি এবং বলছিলাম ওই যে ইউনুস গঙ্গের। হাদিকে যখন তারা হত্যা করলো, ইউনুস বা গোয়েন্দারা যখন হত্যা করলো, তখন তো তারেক রহমান হুম, আসবে আসবে একটা ভাব বাংলাদেশে, তাই না? তাই কি নাকি চলে আসছিল, না না আসবে না, আসবে তো ভাবছিল। চলে আসার দুই বা আচ্ছা, 3 দিন, দর্শক আপনারা একটু ফ্রেমটা জানাবেন, তবে আমি শিওর যে তখন তারেক আসে নাই। আচ্ছা, তো আচ্ছা। এইটা মানে যোগসূত্রটা কোথায়? এবং আপনি বলছিলেন যে এই যে এনসিপির সদস্যরা যারা জুলাই যোদ্ধা হিসেবে যমুনার সামনে গেছে, তো তাদের অন্যতম চরিত্র সাবেক ছাত্রলীগ নেতা সাদিক কায়েম। তো সে ডাকসুর পদটি দখল করেছে, মোনামি ম্যাম ট্যাম থেকে শুরু করে তাদের অন্যান্য উইংদের সহায়তায়। তো সেখানে আমরা একটা বিরল দৃশ্য দেখলাম। অবশ্য বিরল না, আগে এরা পর্দার অন্তরালে করতে, এখন প্রকাশ্যে করছে। একজন নারী পুলিশ সদস্যকে তার স্তনে কষিয়ে ঘুষি মেরেছে, একজন নারী হয়ে আরেকজন নারীর শরীরে এইভাবে আঘাত করা, এবং সেই আপুটি হিজাবি আপু। এখন এখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত কারোর লাগলো কিনা আমি জানি না। এবং এই মহিলা এই যে ফ্লাইং কিক দিচ্ছে,
অ্যাপ্রন পরা, গায়ে অ্যাপ্রন রয়েছে এবং তার হাবভাব দেখে মনে হচ্ছে যে তিনি কমফু, কারাতে এগুলো মোটামুটি এখন তো জুলাই জঙ্গিদের অনেকেই অনেক কিছু শেখানো হচ্ছে, আঙুল তুলে আবার কি বলছে। তো এই পুরো বিষয়টা আমরা আবার একই মঞ্চ শেষ হয়ে যাওয়ার পরে দেখলাম যে এই যে লোকটা, আমি হচ্ছি জুলাই যোদ্ধা, আমি দলমত নির্বিশেষে আন্দোলন সংগ্রাম করি হিসাবে খ্যাত। তো সেই লোকটা আবার এই মঞ্চে উঠেছে, উঠে সাদিক কায়েম পাশে, সে পতাকা নিয়ে কি বলছে একটু যদি শোনাও যায় ভালো হয়, আমরা একটু শুনি, মানে অডিও সহ। আমি চেষ্টা করছি অডিও সহ এটি দেখানোর জন্য। এবং প্রিয় দর্শক, আপনারাও একটু আমাদেরকে সহায়তা করবেন যে তারেক জিয়ার ওই ব্যাপারটি, মানে এই জুলাই জঙ্গি এবং অশ্লীল শব্দচয়নের জনক এবং এই জুলাই জঙ্গিদের অন্যতম আইডল ওসমান হাদি নামক ওই বেয়াদব ছেলেটাকে ইউনুস যখন হত্যা করে, তখন কি তারেক জিয়া বাংলাদেশে চলে এসেছিল? ইয়েস, এই তো আমার এখানে কমেন্ট করেছেন নাহিদ মিয়াদ, তিনি বলছেন যে হত্যার পরে এসেছে। তো হাদি আগে হত্যা, পরে তারেক দেশে আসেন, এটা নুরুন্নাহার পারভিন তিনি আমাদের লিখেছেন। জি, থ্যাঙ্কস। তো এই ঘটনার সাথে কোনো ইয়ে আছে কিনা একটু বললেন, আর আমরা একটু জুলাই জঙ্গিদের দেখি। আমি জুলাই যুদ্ধ রাখেন, আমি জুলাই যুদ্ধ এবং এক শ্রেণীর লোকে জুলাই যুদ্ধ বিকৃতি করতেছে। আমরা জুলাই যুদ্ধে বিজয় হয়েছে। আমি জুলাই যুদ্ধ রাখেন, আমি জুলাই যুদ্ধ বুঝলাম। এই মেয়েটা এরকম মানে পানিতে যদি কেউ দুশ্মনী করে বিষ দিয়ে দিত, ছোটবেলায় গ্রামে গঞ্জে দেখতাম, দুশ্মনী থাকলে পুকুরে বিষ দিয়ে দিত, বিষ দেওয়ার পরে মাছগুলো অসহায় অবস্থায় অক্সিজেন, মানে ওগুলোকে বলে পটাশিয়াম, মানে পটাশ বলতো যে পুকুরে পটাশ দিয়ে দিছে। তো সেই পটাশিয়াম দেওয়ার পরে অক্সিজেন শূন্য হয়ে যেত পানি থেকে। তো ফলে মাছগুলো এরকম এরকম করতো। এই মেয়েটা এরকম করছে কেন, জম্বির মতো, মানে এক একটা দেখেন পুরো স্টেজ জুড়ে জম্বি, একজন জুলাই জঙ্গা যোদ্ধা, একজন জম্বি। তো এই পুরো সার্কাসের আসলে মজুজা কি, এখানে কি কোনো ইয়া আছে, কি ব্যাপারটা এরকম করছে? এটা তো সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হয়েছে যে এই মেয়েটা কিন্তু সাদিক কায়েমেরই দেহরক্ষীদের একজন। কেউ বলছে সে বান্ধবী হবে, কিন্তু ওদের বান্ধবী যারা, তারা তো শুনে ওই ছাত্রী সংস্থা, এরা তো পর্দার আড়ালে থাকে, বোরকায় থাকে এবং বিশেষ সেবা দিয়ে থাকে, তো তারা তো সামনে আসে না। এই মেয়েটাকে আবার দেখলাম নাচছে কোনো একটা গানের সাথে সাথে। কেউ কেউ বলছেন পাগল, আসলে কারা পাগল হলে স্টেজে কেন? অবশ্য যারা পাগল শিবির হলে আর পাগল তো একই, মানে বর্বর আর মানে এদের তো হিতাহিত, এটা একটা বড় প্রশ্ন। ওর জি। ও মোটেও পাগল না। পাগল হলে আপনি দেখেন ও একটা অ্যাপ্রন পরা আছে, একটা অ্যাপ্রন পরা, ঠিক মতো কাপড় চোপড় পরা, এরকম কাপড় চোপড় পরা। এবং পাগল হলে তো একটু হইলো তার মধ্যে আচরণের মধ্যে অ্যাগ্রেসিভ আচরণের মধ্যে হইলো সে সে নিশ্চিত থাকেন যে সে ইয়ে জানে কিনা কই যে শরীর চর্চা বা মারামারি কাটাকাটির যে ইয়েগুলো কুংফু কারাতে, হ্যাঁ, যা যা জুডো মোডো কোনো একটা কিছু সে জানে। যে কারণে আপনি তার ইয়েটা দেখেন, বডির যদি হাত দিয়ে, যে বাঁ হাত দিয়ে যেভাবে সে হিটটা করেছে, সে কিন্তু টার্গেটেড হিট করছে। এবং পা দিয়ে যে সে হিটটা করছে, এটা টার্গেটেড হিট। এটা কিন্তু পাগলের পা ছড়া না, বা এটা আপনি একদম দেখেন তার মোটেও হাতটা দেখেন, আপনি হাত দেখেন, মোটেও দেখেন, জাস্ট সি ইট, ইট ইজ এ ভেরি ভেরি মাচ টার্গেটেড হিট। সে এই দেখেন, দিস ইজ এ টার্গেটেড হিট। ইট ইজ নট, মানে সে পাগল হলে এগুলা করতো না, পাগল হলে হাত পা ছোড়াছুড়ি করতো। সে ছোড়াছুড়ি করে নাই, কিন্তু সে কিন্তু ওকে হিট করেছে। সো দেখেন, এই এই এবং সো স্তনে একজন নারী হয়ে নারীর, মানে আমি জানি না এদের এত রাগ কেন, মানে অবশ্যই যে হাদি, এদের তো রাগটা হচ্ছে নারীর জনি, নারীর স্তন, নারীর মুখমণ্ডল, এবং এদের যারা নারী সদস্য তাদেরও ওই যে লাথি মারবে, ওই দেখেন সে ঘুষিটা মেরেছে স্তনে এবং লাথিটা মারছে ঠিক আরেকজন হিন্দু নারী, তার হাতে শাখা দেখে মনে হচ্ছে একদম, দেখেন তার কোথায় লাথিটা মারছে, মানে সে টার্গেটেড হিট করছে, এগুলো সে জানে। আমি শুনেছি যেটা সোশ্যাল মিডিয়াতে যেটা প্রচারিত হয়েছে, সে সাদিক কায়েমেরই কি বলে ওই যে দেহরক্ষী আছে তার, কত 8-10 জন আছে, তাদেরই একজন। এবং সে মেয়ে সমর্থক যারা আছে সেই ইয়েটা সামাল দেয়। এখানে সে নারী পুলিশদের সাথে ছিল, নারী পুলিশদেরকে সে মানে সাদিক কায়েমের কাছে আসতে দেয় নাই। এটা হলো মানে অনেকে ইয়ে করে, বা এই মহিলা পুলিশগুলো ছিল হলো ওখানেও নারী কর্মীদের হ্যান্ডেল করার জন্য যদি কোনো সমস্যা হয়। তো তার উপরে সে হামলা করছে। এটা কেউ অনেকেই বলছেন পাগল, কিন্তু আমি মোটেও একে পাগল মনে করি না। আমি মনে করি যে সে টার্গেট হিট করার উপযুক্ত এবং সক্ষম একজন ব্যক্তি। সো জি। সে অন্য কিছু,
সাদিক আহমেদ দেহরক্ষী হলেও হতে পারে, আবার অন্য কিছু হলে তখন কি আমি জানি না। আর ওইটা তো আরেকটা যেটা দেখছেন সেটাকেও আমার কাছে মনে হয়েছে, ওইটাকে বরং আমার মনে হচ্ছে যেটা লিটল বিট মাথায় ছিট আছে। জি, জি। আচ্ছা, এখানে আমাদের অসংখ্য দর্শক কমেন্ট করেছেন যে নির্বাচনের তফসিল ঘোষণার আগে হাদিকে হত্যা করা হয়েছে এবং মির্জা ফখরুল সাহেব এর অনেক আগে ঘোষণা দিয়েছেন যে 25 তারিখ তারেক জিয়া আসবে দেশে, এবং এই ঘটনাটা কি ঘটানো হয়েছে মানে তারেক যেন না আসে, তাকে ভয় দেখানোর জন্য যে হাদিকে হত্যা করা হলে তোমাকেও হত্যা করা হতে পারে। সে সময় তো এগুলো আলোচনায় ছিল, কিন্তু সেটা তো ধরেন তখন তো এক ধরনের ইয়ে ছিল যে তারেক রহমান আসবেন কি আসবেন না। পরে শোনা গেল যে ভারতের সাথে তার কথাবার্তা হয়েছে, তাকে আমেরিকা আশ্বাস দিয়েছে। সব আশ্বাসের প্রেক্ষাপটে তার যে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, সেটা তো আমার মনে হয় না যে খালেদা জিয়া এরকম কোনো নিরাপত্তা কোনো কালে পেয়েছেন। ইভেন ইভেন শেখ হাসিনা প্রাইম মিনিস্টার থাকাকালে এই নিরাপত্তা পাইছেন কিনা আমার যথেষ্ট, যে নিরাপত্তা তারেক রহমানের দেওয়া হয়েছে। আপনি তার জন্য বুলেট প্রুফ বাস থেকে শুরু করে কি না করা হয়েছে, এবং সরকার থেকে করা হয়েছে। So এটা এটা বোঝাই যায় যে শুধু সরকারের ইয়ে না, তারেক রহমান আহ, উম, সাহস ওনার ছিল কি ছিল না আমি জানি না, তবে আমার মনে হচ্ছে তাকে সাহস দেওয়া হয়েছে যে দেশে যাও, তোমার কিছু হবে না। সেই কারণে সে আসতে, নাহলে তাহলে সে তো আসার এটা কথা একটা না। চিন্তার বিষয়। সাইফুল ভাই, এত নিরাপত্তা, এত আদর, এত যত্ন কোরবানির আগে কিন্তু করা হয় পশুকে। আমি জানি না নির্বাচন থামানো তারেক জিয়ারে না বলি দিয়ে দেয়, মানে এটা আমরা এখন কথা বলছি, সামনে ইলেকশন কয়েকদিন পরেই, সামনের বৃহস্পতিবারে, অর্থাৎ আর 6 দিন মাত্র বাকি। দেশে কোনো চেতবেদ নেই, আওয়ামী লীগের লোকজন বিপদে আছেন, তাদের উপরে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, ওদের জুলাই জঙ্গিরা রাস্তাঘাটে মানে যা ইচ্ছা তা করছে। এখন নির্বাচন থামানোর জন্য কি তারেক জিয়াকে আবার বলি টুলি না দিয়ে দেয়? এইটা তো প্রেডিকশন, এটা তো ধরেন কে কোথা থেকে কি প্ল্যান করতেছে এটা বলা যাবে না। তবে বাংলাদেশে বড় কোনো ঘটনা ঘটতে পারে এই 12 তারিখের মধ্যে, বড় কোনো ঘটনা। সেই বড় ঘটনাটা কি ঘটনা সেটা আহ, মানে আমি আমি দেখেন ইয়েতে আহ, আজকে ভারতীয় গণমাধ্যমেরও একটা খবর আছে, বাংলাদেশে নির্বাচনের আগে এত সন্ত্রাস কেন। আপনি খেয়াল করে দেন, এটা হুম। ভারতীয় গণমাধ্যমে আছে, আল জাজিরাতে আছে, বিভিন্ন জায়গাতে আছে। তো সামথিং সামথিং হচ্ছে, মানে কিছু একটা ভেতরে আছে। আর তাছাড়া দেখেন, এর আগে আপনার এখানে বলছেন যে ভারতীয় নাগরিক, ভারতীয় দূতাবাসের কর্মীদের সন্তানদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। আমেরিকায় বাংলাদেশের সতর্কতা জারি করেছে লেভেল 3, লেভেল 4। অস্ট্রেলিয়া করেছে, ব্রিটেন করেছে, হুম। তারপরে আরো আরো কোন কোন দেশ যেন করেছে। তো একটা একটা আশঙ্কা তো, এবং ভারত যখন বলছিল যে এটা নিরাপত্তার কারণে তারা করতেছে, যে বাংলাদেশে একটা বড় সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে এরকম একটা সম্ভাবনার কথা, সে একই রকম কিন্তু আমেরিকান যে দূতাবাসের যে বা আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট থেকে যে সতর্কতা, সেখানে কিন্তু এই কথাগুলি বলছে যে বাংলাদেশে একটা বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তো এটা অস্ট্রেলিয়া করছে, ব্রিটেন করছে, অন্যরা করছে, সে একই রকম ভাষায় অলমোস্ট, যে এখানে কোনো একটা দুর্ঘটনা। তো এই সম্ভাবনা তো আছে, কোনো একটা বড় ঘটনার সম্ভাবনা তো, ধরুন আপনি এই দেশগুলো তো একটা সবাই সমন্বিত গোয়েন্দা তথ্য ইয়ে করে, শেয়ার করে। হুম। হুম। তাদের হুম। কাছে নিশ্চয়ই এরকম কোনো গোয়েন্দা তথ্য আছে যে এখানে কিছু করতে হবে, না হলে তারা কেন তাদের নাগরিকদেরকে এইভাবে সতর্ক করবে। আমেরিকানদের বাংলাদেশে আসাই পুনর্বিবেচনা করতে বলা হয়েছে, ব্রিটিশদের বাংলাদেশে আসা পুনর্বিবেচনা করতে বলা হয়েছে, তারপরে অস্ট্রেলিয়ানদেরকে বাংলাদেশে আসা পুনর্বিবেচনা করতেছে, আরো বেশ কয়েকটা দেশ হ্যাঁ এরকম করেছে। তা আপনার এইটা কখন করে, মানে আসলে সম্ভাবনা থাকলেই তো করে। সেই সম্ভাবনা তো থাকতেই পারে যে বাংলাদেশে বড় কোনো ঘটনা ঘটার একটা সম্ভাবনা কিন্তু, মানে বৃহৎ পাওয়ারগুলো দেখছে। জি। আমাদের একজন দর্শক, অনেক দর্শকই কমেন্ট করেছেন। বেশ কিছু কমেন্ট আমি মার্ক করে রেখেছি, একটু পরে পড়ব। একটা কমেন্ট এখন না পড়লেই নয়। তার নাম হচ্ছে আমার আমি। তিনি লিখছেন যে আওয়ামী লীগ নাকি নির্বাচন বানচাল করবে। তাহলে আজকের আন্দোলন আওয়ামী লীগই করছে, মানে আন্দোলন বানচাল বা থামানোর চেষ্টা, গুলি-টুলিগুলো আওয়ামী লীগই করছে, তাই না? শেখ হাসিনার আমলে গুলি করলে অভিশাপ আসমান কাঁপে। এখন কাঁপাকাঁপি বলার মতো কাউকে পাই না। কাঁদে না কারোর সন্তান, কারোর এ কি এমন যেন না সাইফুল ভাই? এখনকার যারা মারা যায় এটা কারো সন্তান না, এগুলো হলো পশু পাখি। আগের গুলা সন্তান ছিল, 24-এর গুলা সন্তান ছিল। আপনি যেটা বলছেন আওয়ামী লীগের ব্যাপারটা, হ্যাঁ, যে আজ কি মানে আন্দোলনে আওয়ামী লীগ আছে কিনা। আহ, দেখেন এই 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 প্রশ্নটার উত্তর যদি আপনার খুঁজতে হয়, উত্তর খুঁজতে হলে তহিদ হোসেন কি বলছিল,
তহিদ হোসেন বলছে যে আহ, ইয়ে বাংলাদেশে আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ, আওয়ামী লীগ যেহেতু কাজ করতে পারতেছে না, এখন যা কিছু হবে সব আওয়ামী লীগ করবে। And সেই হিসাবে তো এখন হাদির মঞ্চ, ইনকিলাব মঞ্চ এখন আওয়ামী লীগের দখল হয়ে গেছে। বলতে পারেন যে আওয়ামী লীগ কিনা করে ডাকসু কিনে নিয়েছে, বলতে পারেন মানে আওয়ামী লীগ আমার দেশের মালিক সম্পাদক কি যেন মাহমুদুল ইয়ে আছে, মাহমুদুর রহমান, মাহমুদুর তাকে রহমান। কিনে নিয়েছে। মাহমুদুর রহমান কিন্তু নির্বাচনের বিরুদ্ধের লোক, এটা আবার মনে রাখেন। এখানে কিন্তু মাহমুদুর রহমান কিন্তু নির্বাচনের বিরুদ্ধে লোক। মাহমুদুর রহমান এবং ফরহাদ মজহার, এই দুজন কিন্তু এই হাদি মঞ্চকে এখন কিন্তু সব, হাদি মঞ্চের কিন্তু পুরো ফান্ডিং এখন মাহমুদুর রহমানের হাতে। মাহমুদুর রহমান এটার প্রধান পৃষ্ঠপোষক। সো এরা কিন্তু আছে। এখন এরা যদি আওয়ামী লীগে জয়েন করে থাকে তাহলে অবশ্যই আওয়ামী লীগ করতেছে। ইন্টারেস্টিং। সাইফুল আলম ভাই, এবার একটু আমরা দেখতে চাই মুক্তিযোদ্ধাদের উপরে তাদের আক্রোশের কারণটা। অর্থাৎ ডক্টর শাহরিয়ার কবির একজন প্রবীণ সাংবাদিক এবং তিনি একজন নির্মাতা। অসংখ্য কাজ করেছেন মুক্তিযুদ্ধের পক্ষের, অর্থাৎ পক্ষের বলতে যা কিছু বাস্তব সত্য এবং জঙ্গিবাদ, মৌলবাদ এবং 1971-এর ঘাতক দালাল রাজাকার এদের তিনি শাস্তি নিশ্চিতের জন্য কাজ করেছেন। এই শাহরিয়ার কবিরের হাত ধরে আসিফ নজরুল আলোচনায় আসে এবং জাহানারা ইমামের সাথে গাদ্দারি করে এবং ঘাতক দালাল নির্মূল কমিটি থেকে সে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে বিদেশে পালিয়ে যায় এবং সেখানে জামাতে ইসলামের টাকায় পড়াশোনা করে এই আজকের আসিফ নজরুল, এমন অভিযোগ রয়েছে। শাহরিয়ার কবির একজন 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 কিংবদন্তি সাংবাদিক বলা যায় তাকে, আমি তাকে ব্যক্তিত্ব বলবো। তো তিনি জেলে রয়েছেন অসুস্থ অবস্থায়, তাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখছিলাম 501 মামুনুল হক, কুখ্যাত দেল্লা রাজাকার সাইদি, গোলাম আজম, নিজামী, সব রাজাকার এবং তাদের দোসর এবং তাদের সমর্থকদেরকে কিন্তু হুইল চেয়ার বরাদ্দ করা হয়েছে, তাদের সার্বিক চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। আপনারা জানেন খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু আওয়ামী লীগ কোনো প্রকার কার্পণ্যতা দেখায়নি, তার মেডিকেল বোর্ড ছিল। আজকে শাহরিয়ার কবির, তার অপরাধ তিনি মুক্তিযুদ্ধের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, এটাই এই অপরাধে তাকে এই যে শাস্তি দেওয়া হচ্ছে জামাত শিবির এবং ইউনুস কর্তৃক, এই বিষয়টাকে আপনি মানে প্রতিবাদের ভাষা আপনার কিভাবে আমাদের কি বলবেন, কি করা উচিত আমাদের এই শাহরিয়ার কবিরের জন্য, বা এটা কোন ধরনের দৃষ্টান্ত আমাদের সামনে? দেখেন, আমি এটা দুইভাবে ব্যাখ্যা করতে চাই। একটা হলো এই যে শাহরিয়ার কবিরের প্রতি এই আচরণ, বা এটা শাহরিয়ার কবিররা এটা অর্জন করছেন। হ্যাঁ, সেটা অর্জন করছেন মুক্তিযুদ্ধের পক্ষে, ওনারা লড়াই করে অর্জন করেছেন। ঠিক আছে, যে এখন আপনি যদি এটা যদি অর্জন বলেন আর কি। আর আরেকটা জিনিস যদি দেখেন, ধরেন আমি শাহরিয়ার কবির ভাই অনেক বয়স্ক মানুষ, আমি তাদের সমালোচনা করতে পারি না। তারাই তো শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন, তাই না? তারা মানবাধিকারের নামে এই রাজাকার, আলবদর, আলশাম সবাইরে যে পরিমাণ মানবাধিকার দেখিয়েছে, তো ওই এখন কি শাহরিয়ার কবিরের সেটা প্রাপ্য হয়ে গেছে না? আপনার মামুনুল হকের মতো একটা বদমাশকে যখন হুইল চেয়ারে করে আনা নেওয়া করছে, আপনি বলেন তো সাংবাদিকরা কি দেখছে যে একটা সক্ষম লোককে হুইল চেয়ারে করে আনা নেওয়া করতেছে। তো গভর্নমেন্ট এই সুবিধা দিয়েছে। শাহরিয়ার কবির আমাকে বলেছিলেন তিনি প্রস্তাব জানাতেন আওয়ামী লীগ তাদের কথা শুনতো না। যাই হোক, ওনারা পারেন নাই, ব্যর্থ। সেই ব্যর্থতার এখন মাসুল দিচ্ছেন। আপনি দেখেন দেল্লা রাজাকাররা যা পাওয়ার কথা না সেটা পেয়েছে। আপনি দেখেন গোলাম আজমের বাংলাদেশের জাতীয় মসজিদের সামনে নামাজে জানাজার ব্যবস্থা করে দিয়েছে আমাদের, করে নাই? এরা হওয়ার কথা ছিল বাংলাদেশের সেকেন্ড ক্লাস সিটিজেন, এরা বাংলাদেশের বিরোধিতা করছে। যারা বাংলাদেশের বিরোধিতা করে তারা বাংলাদেশের সিটিজেনিত হওয়ার যোগ্যতা না, তার একটা রেসিডেন্ট পারমিট থাকতে পারে। যে বাংলাদেশের বিরোধিতা করেছে, যে দেশদ্রোহী কি করে সিটিজেনশিপ কন্টিনিউ করেছে, এটা বলবে যে সুপ্রিম কোর্ট দিয়েছে। এভরি গভর্নমেন্ট হ্যাজ রাইট, সুপ্রিম কোর্টের যে কোনো আদেশ কিন্তু উল্টা দিতে পারে, আবার একটা আদেশ দিয়ে সুপ্রিম কোর্টের আদেশটাকে তারা ফেলাবে না। কিন্তু আবার যদি আদেশ দেওয়া হতো যে তার নাগরিকত্ব আমি দেবো না, আমার সরকার তার নাগরিকত্ব দেবে না, আবার যাও সুপ্রিম কোর্টে, করেছে? করে নাই। 15 বছর ধরে ছিল রাজাকারদের। আপনি বলতে পারেন আপনার গণজাগরণ মঞ্চ যদি না হতো, আজকে আপনি গণজাগরণ মঞ্চ যদি না হতো, এদের বিচারও ঠিক মতো হতো না। দ্যাট ওয়াজ এ ট্রিমেন্ডাস প্রেশার
অন দি গভর্নমেন্ট যে এই বিচার করতে হবে, যে কারণে বিচারগুলো মানে ফাইনালি এরকম ইয়েভাবে হয়েছে। নাহলে কিন্তু আপনি দেখতেন যে একদিন এই কি বলে বাচ্চু রাজাকারের মতো এরা সবাই এখন দাঁত কেলায় হেসে বেরোতো, এই সব কি বলে নিজামি এইগুলা সব এখন দাঁত কেলায় বেরিয়ে কিন্তু জামাতের নেতা হিসাবে বেরোতো। গণজাগরণ মঞ্চের এখানে সাকসেস আওয়ামী লীগকে বাধ্য করতে পেরেছিল, কিন্তু আওয়ামী লীগকে আসলেই বাধ্য ছিল। আওয়ামী লীগ কি পারতো না যে অ্যাটলিস্ট এই 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 সব মানবাধিকার না দেখানো? আজকে কেন মনে কষ্ট হয়? কষ্ট হয় এই জন্য, দেখেন এইসব মানবাধিকার দেখানোর পরিণতি আমাদের কি হয়েছে। আপনার রাজাকারদেরকে জাসদ জাসদ তাদের শক্তি বাড়ানোর জন্য রাজাকারদের তাদের অর্গানাইজেশনের জায়গা দিয়েছিল। অপরাধ কিন্তু সবাই মিলে করছে সেই সময় যখন এই রাজাকাররা, এবং 16 ডিভিশন নামে একটা কথা আছে বুঝছেন বাংলাদেশে, আপনি জানেন তো 16 ডিভিশন বলা যায় আমাদের দেশে, যারা 16 তারিখে মুক্তিযোদ্ধা হয়েছে। এরা কারা? এরাই তো সে রাজাকার, আলবদর, আল শামস। এরাই কিন্তু অস্ত্র হাতে নিয়ে বাইরে উপরে দিকে গুলি করে বিজয়, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে মিছিল করে বেরিয়ে ওরা কিন্তু 16 ডিভিশন হিসাবে পরিচিত। কিন্তু আওয়ামী লীগ কি এগুলা ইয়ে করতে, ক্লিন করতে পারতো না? আওয়ামী লীগ এগুলো করে না। আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ সবসময় কোলে নিয়ে মনে করছে এদেরকে পাপির মতো, কুকুরের বাচ্চাকে যখন আপনি খুব আদর করতে করতে এক পর্যায়ে সে আপনার বন্ধু হয়, মনে করছে এগুলো পাপির মতো না। পাপি এরা এরা কুকুরের বাচ্চা, মানে সেই ইয়ে না। এরা বাংলাদেশের বিরোধিতা করেছে, এরা বাংলাদেশের নাগরিকদের হত্যা করেছে, এরা বাংলাদেশের নাগরিকরা ধর্ষণ করেছে, এরা বাংলাদেশের নাগরিককে পাকিস্তানের হানাদারদের হাতে তুলে দিয়েছে। আমি কিছুদিন আগে একটা ছোট্ট আর্টিকেল পড়তেছিলাম, সেখানে বর্ণনা আছে এরকম যে আজকে সবাই এপিস্টাইন নিয়ে নাচে, কিন্তু একটা জায়গা কুমিল্লার একটা স্কুলের দৃশ্যের কথা একজন বলেছেন, একজন মুক্তিযোদ্ধা বলছেন যে ওই স্কুলের ভিতরে যে নারীরা ছিল, যখন দেশ স্বাধীন হয়ে গেছে শুনছে, তখন তো পাকিস্তানিরা পালায় গেছে, তাদেরকে কাপড় দেওয়া হতো না যাতে তারা আত্মহত্যা করতে না পারে। তারা যেখানে 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 কাপড় সংগ্রহ করছে তারা ওই স্কুলের মধ্যে ঝুলেছিল। আহমেদ লিঙ্কন আওয়ামী লীগ অ্যাপস্টিন আওয়ামী লীগ ফাইল 1971 এখানে কিছু ছবি আপলোড করেছেন, 48টি ছবি। আপনি বলতে থাকুন, আমি একটা একটা করে দেখাই যে আসলে আওয়ামী লীগকে 1971 আমাদের সাথে এই 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 যে স্কুলটার কথা সে মুক্তিযোদ্ধা বলছেন, যে স্কুলের ভিতর দেওয়া যায় বহু নারী যখন পাকিস্তানিরা পালায় গেছে তখন এখান থেকে সেখান থেকে কাপড় চোপড় সংগ্রহ করছে, অন্তত ফ্রি সংগ্রহ করে প্রথম তারা আত্মহত্যা করছে বেশিরভাগ, আর কিছু তারা উদ্ধার করতে পারছে। এবং অনেককে আপনার বাংলাদেশে বঙ্গবন্ধুকে কেন এই সব নারীকে পরিচয় দিতে বলছিল তার বাড়ি 32 নম্বর, কিন্তু বঙ্গবন্ধু 32 নাম্বার দেওয়ার পরে বঙ্গবন্ধু যদি যারা এগুলি করেছিল তাদের যদি বিচার করতেন তাইলে কিন্তু আজকে এই দৃশ্যটা আমাদের দেখতে হতো না। যারা এগুলি করেছে তাদের বিচার হয়নি। তারা 16 ডিভিশনের নামে বাংলাদেশের রাজনীতিতে ঢুকে পড়ছে, তারা জাসদের সাথে বাংলাদেশের রাজনীতি ঢুকছে, তারপরে তারা জামাতের ভিতরে ঢুকে গেছে। তারা আবার তারা ইসলামী আরেকটা কি প্রথম হয়েছে আইডিয়াল জিয়া রহমানের সময়, সেটা দিয়ে ঢুকছে, বিভিন্নভাবে তারা বাংলাদেশে ঢুকছে এবং তাদের বিচার হয়নি বলেতেই সুযোগটা নিছে। অথচ তখন যদি তাদের নাগরিকত্বটা জাস্ট সিম্পল একটা শাস্তি, যদি নাগরিকত্ব বাদ দেয় তাদেরকে রেসিডেন্সি দিয়ে বলে ঠিক আছে তোদের রেসিডেন্স, তোরা সেকেন্ড ক্লাস নাগরিক, তোরা খায়া পুরা বাঁচ, এই একটা শাস্তি আজকে বাংলাদেশকে মুক্তি দিতে পারত। আচ্ছা সে সময় হয় নাই। এরপরে তো আমরা তো আশাই করি আওয়ামী লীগের উপরে, তাই না? আমি বঙ্গবন্ধু সমালোচনা করি, বঙ্গবন্ধুকে অনেক কিছু ম্যানেজ করতে হয়েছে। তারপরে তো আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, 96-তে আসছে। আওয়ামী লীগ বিচারের জন্য কোনো ব্যবস্থা করছিল? করে নাই। তারপরে আসছে, তারপরে কেন বিচারের ব্যবস্থা করছে না? গণজাগরণ মঞ্চের চাপের মুখে তারা এই ফাইনালি তারা এটা করছে। কিন্তু এদের প্রতি যে মানবাধিকার দেখানো হয়েছে, আওয়ামী লীগ এটা জানতেন এদের প্রতি মানবাধিকার দেখালে কোনো লাভ নাই, বরং আওয়ামী লীগ এগুলোকে তোষণ করছে, পুষছে। মিররে দেখা যাচ্ছে, দেখুন আমাদের নারীরা উলঙ্গ হয়ে, মানে স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ দেখুন তারা দৌড়ে যাচ্ছেন মিলিটারির হাত থেকে বেঁচে, মানে তখন পাকিস্তানি মিলিটারি কাপড় দিত না বাহিনীর কাছে। তো এই আওয়ামী লীগের এই দুর্দশার, আচ্ছা একটু তৃণমূলের সাথে একটু পরিচয় করে দেয় ঘটনাগুলো আপনি যা বললেন। আপনি মুক্তিযুদ্ধের পরে যেটা হওয়ার কথা ছিল সেটা তো ধর বঙ্গবন্ধুকে হত্যা করে সেটা করে দেওয়া হলো। জিয়া রহমান আসলে টোটাল উল্টা দিকে নিয়ে গেল দেশটাকে, টোটাল উল্টা দিকে দেশটাকে নিছে।
এর সাথে সে এই উল্টা দিকে নিতে নিতে একেবারে পাকিস্তান পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারপরে না হলে তখন খালেদা জিয়া সরকার আসলো। খালেদা জিয়া সরকার তো স্বাভাবিকভাবে জামাতের সমর্থন তাদের ছিল, তারা করেনি। 96-তে ইয়ের কিনা যে শেখ হাসিনা সরকার, তারাও জামাতের সাথে কিন্তু একটা সমঝোতা, যা সত্যি তা জামাতের সাথে সমঝোতা করেই কিন্তু তারা সেবার ক্ষমতায় আসছে, তাও পারে নাই। কিন্তু তারপরেও তো ছিল কেউ, আপনি হ্যাঁ কয়টার ইয়াকে মুক্তি দিতে পারছে, সে গণজাগরণ মঞ্চের কাছে, অন্য কোনো কারণে এদেরকে ফাঁসি দেওয়া যেত না। এরা ঠিকই আজকে বাচ্চুরা জায়গার মতো বেরিয়ে ক্যালকালায় হাসতো আমাদেরকে দেখে, এবং এই শারিয়ার কবিরদেরকে ইয়ে করতো। জি, এগুলো যে একদম চূড়ান্ত সত্য কথা, তার প্রমাণ এই যে ফায়াজ করিম চৌধুরী অনেক আগে লিখেছিল কিন্তু, আমার চট্টগ্রাম জঙ্গি সংগঠন ইসকন হটাও, দেশ বাঁচাও, ভারতীয় আগ্রাসন রুখে দাও। যাই হোক, এরা আওয়ামী লীগের এমপি ভয়ঙ্করভাবে, হ্যাঁ, এবং বর্তমানে সে গতকালকে কি লিখেছে এটা নিয়ে, আওয়ামী লীগের তৃণমূলের মধ্যে ব্যাপক ক্ষোভ। যে রাজনীতি সাদ্দামকে পুত্রহারা করেছে, শরীফ ওসমান হাদির সন্তানকে পিতৃহারা করেছে, সেই রাজনীতি চলতে পারে না। জুলাই 24 হোক বা তার আগে বা পরে, রক্তের এই রাজনীতি বন্ধ হতেই হবে। শরীফ ওসমান হাদির বিচার চাই। এটা তার ভেরিফাইড পেজ থেকে, যার কিনা 5.2 মিলিয়ন ফলোয়ার। একদিনও তার কোনো পোস্ট নেই যেখানে যে আওয়ামী লীগের উপরে যে নির্যাতন নিপীড়ন হচ্ছে তা নিয়ে কোনো একটা কথা বলা, মাস্তানি করে বেরিয়েছে, গুন্ডামি করে বেরিয়েছে তার এলাকায়, এবং তাদের পরিবারের ব্যাপারে রাজাকারের বাচ্চা বলাই তো হয়। যাই হোক, তো এই যে দাদা হাতেম তাই, মানে সে ফিলিস্তিনের জন্য টাকা তোলে বাটপারি করার জন্য, এবং আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা না খেয়ে আছে, তাদের সন্তান স্ত্রী মারা যাচ্ছে, আত্মহত্যা করছে। এই ভয়ঙ্কর দুর্যোগে সে এসে ওসমান হাদির বিচার চায়। আপনি 1971-এর রাজাকারদের কথা বলেছিলেন, এই রাজাকারদের কি তৃণমূল মনে রাখবে? আওয়ামী লীগ তো এদের পৃষ্ঠপোষকতা করেছে। ও এই যে মানে পুরো ভাব নিয়ে বেরিয়েছে, এগুলো কার ছত্রছায়া থেকে? আওয়ামী লীগের দুর্দশা, সে রাজাকারী পশ্চাচ্ছে। আওয়ামী লীগ পশ্চাচ্ছে তো এই জন্যই। আওয়ামী লীগ আমি শিওর যে এবার পরিশুদ্ধ হয়ে আসবে, আমার বিশ্বাস। এই যে ফারাজ করিম চৌধুরী, এরা কি আওয়ামী লীগ ফিরবে না? আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, আওয়ামী লীগ তো ফিরবেই, এটা নিয়ে আপনি নিশ্চিত থাকেন। আওয়ামী লীগ বাংলাদেশ যদি থাকে, আওয়ামী লীগ ফিরবে, কারণ এছাড়া কোনো বিকল্প নাই। মানে আপনি বলেন, আপনি একদিন, আমি শুনছি যে আপনি আওয়ামী লীগ ফিরলে এই সুবিধাবাদীরা গুলো তো এখন পোল্ট্রি নেওয়ার কথা না। মানে আমি বুঝতেছি না কেন পোল্ট্রিটা নিল। মানে ওর বাবা জেলে, আর কারো বাবা জেলে না, না, এরা সবসময় পোল্ট্রি নিয়েছে। এ তো তার বাবা মন্ত্রী, তখনই তো সে কিনা লাল বদরি করছে, সে তো পুরা 24-এ ওদের সাথে ছিল। সো এরা কিন্তু ধরেন এখন বাবা মন্ত্রী থাকা অবস্থায় এগুলা করছে, এখন তা করে যাচ্ছে। এগুলি আওয়ামী লীগ এগুলা থেকে আমার ধারণা শিখবে, যেটা আমার বিশ্বাস। এই যে আমরা যে কথাগুলি বলি, এই কথাগুলো যদি সবাই জারি রাখে, মানে এটা যদি আওয়ামী লীগের মাথার মধ্যে সবসময় স্মরণ করে রাখা হয় যে দেখো তোমরা এই জিনিসগুলো প্লিজ করো না। কি করো না? সেটা হলো এই হাইব্রিডকে জায়গা দিও না। তোমরা এটা করো না। বড় একটা অংশের ছেলেপেলেদের, আওয়ামী লীগের নতুন লোক আসবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এমন লোককে দেওয়া উচিত হবে না যে আইসেই প্রথম টাকা খোঁজে। এরকম লোকটা আওয়ামী লীগে এমন এমপি প্রার্থী করা যাবে না যে তার এলাকার মধ্যে সে এলাকাকে নিজের ক্লাব মনে করে, যে সে মনে করে এখানে সে ইয়ের জন্য, যে বিনোদনের জন্য যাচ্ছে, মাসে একবার যায়, 2বার যায়, এরকম কোন লোককে আওয়ামী লীগ নমিনেশন দেবে না। এটা আমার বিশ্বাস এখন, কারণ আওয়ামী লীগ দেখছে যে এটাও একটা শিক্ষা। তবে হ্যাঁ, শিক্ষাটা জাতিকে অনেক মাসুল দিতে হয়েছে, আওয়ামী লীগের শিক্ষার জন্য জাতীয় মাসুল দিচ্ছে। আর জাতীয় আমরা কম খারাপ না, প্লিজ এটাও ভাবেন না। আমরাও পঙ্গপাল, আমরাও খারাপ মানুষ, এটা কল্পনা করতে পারে না। যে সেটা আমি ইয়াতে 24-এরটা আমার মনে আছে, যে কিভাবে সাধারণ মানুষ, হ্যাঁ, ওই 5 তারিখে রাস্তা বেড়ে উল্লাস করছে। তা আপনি কি এই মানুষগুলার কি মনে করেন? এরাও তো বাংলাদেশের। সো আওয়ামী লীগ এক অর্গানাইজেশন হিসেবে শুধু ভুল করে না, জাতি হিসেবে আমরা ভুল করি সব সময়। আওয়ামী লীগের মধ্যে একটা বড় অংশ, সাইফুল রহমান ভাই, এই যে ফারাজ তার মারে নিয়ে এসে কান্নাকাটি করলো যে আমার পোলার পেটে ব্যথা ছিল, যে কারণে জুলাই আন্দোলনে যাইতে পারে নাই, তোমরা তাকে ভুল বুঝো না, সে যাবে আসবে। এবং তাকে বিভিন্ন ফুটেজ আমি খুঁজে বের করছি, ওকে দেখা গেছে জুলাইয়ের আন্দোলনে সে সশরীরে সক্রিয় আছে। জি, এখন এই যে আওয়ামী লীগের মধ্যে একটা বড় অংশ, তারা আপনাকে এসে বলে বেড়াবে যে সাইফুল আমিন, আপনি তো লালবদর ছিলেন, আপনি তো জুলাইয়ের সময় হালকা করে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা, মানে ভাবটা এমন যে আপনারা আওয়ামী লীগ কিনে রাখছিল,
আপনি আওয়ামী লীগের গুণগান গাইতেই হবে, না গাইলে আপনার এসে এই ফারাজদের ব্যাপারে, ওরা ফারাজদের ব্যাপারে একদম চুপ, আরাম আরাম, মানে ঠিক আছে ভালো করেছে। এই যে এবার আর hybridly, সেটা হবে না। এবার আমি আপনাকে বলি, ভাই এরকম এখনো এসে কোনো আমাদের ঘটনা গালাগালি করে পাড়ায় ফেসবুকে, মহল্লায়, এখনো এসে থ্রেট করে আমি যে তুমি তো লালবদর ওই ছিলা, তুমি তো ফেসবুকে এই করবে, ছিলা, তুমি তো ওই ছিলা, বলে ফেসবুকে এগুলো। এটা করবে, ফেসবুকে করবে, রাস্তাঘাটে রাস্তাঘাটে এগুলো করুক। দেখবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা যেইভাবে, যেই 18 মাস ধরে এরা যেই পরিমাণ নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে এদের দ্বারা, তারা কিন্তু এদের ছাড়বে না, এলাকায় এরা যেতে পারবে না। আওয়ামী লীগের আসল নেতাকর্মীরাই নেতা হবে। এই ফারাজ টারাজ এগুলা আর ওই আওয়ামী লীগের কথা ফারাজরা বলে বলে না হ্যাঁ, এদের কিছু একটা ব্লাইন্ড, আওয়ামী লীগের একটা ধর্মের মতো। সাইফুল আহমেদের প্রবলেমটা এখানে, এরা ইসলামিক সন্ত্রাসীরা যেমন যত বর্বরতা আছে তারা এর বাইরে চিন্তা করবে না, হিন্দু ফ্যানাটিকগুলো এরকম যে না ঠিক আছে, মানে বর্বরতা সব অন্যের বেলায় জায়েজ, অন্যের উপরে জায়েজ। আওয়ামী লীগের এরকম কিছু লোক আছে ভাই, আমাকে জুলাইয়ের আন্দোলনের সময় আমাকে বলেছে আমি শিবিরের গুপ্ত, নাস্তিক শাখার শিবিরের কি, আর রেগে মানে জুলাইয়ের 2 তারিখ আমি শুধু কিছু কিছু জায়গায় ছাত্রদের উপরে গণহারে বা শ্রমিকদের উপরে যে পেটানো হচ্ছিল সেটা প্রতিবাদ করেছিলাম। আমাকে এসে গালাগালি, আমি শিবিরের লোক, আমি নাকি গুপ্ত, মানে গুপ্ত তখন শব্দটা ছিল না, আমি ছুপা এরকম বলতো। এখনো এসে বলে যে আপনি তো লালবদর ছিলেন, আপনি আপনার লালবদরগিরির জন্য পস্তান কিনা। ফারাজ করিমদের আমি ওখানে যেয়ে দেখি সেখানে তেমন কোনো চেতবেত নেই, ওই অ্যাকাউন্টগুলোতে আমি চিনি, আমার ফ্রেন্ড লিস্টে কিছু মানুষ এরকম এসে আমাকে প্রশ্ন করে, তো তাদের কমেন্ট ওই ফারাজের ওখানে গিয়ে না, follow আমার করার পরে ধারণা দেখা আসাদ, যায়, দেখি। আমার ধারণা আসাদ আপনাকে ভালোবাসে, আপনার কাছে আরো বেশি বেশি চায় আর কি, এটা ভাইবেন আর কি। ওই এই এরকম যারা বলে তারা আবদার নিয়ে বলে আপনার প্রতি। আমি এরকম দেখেছি যে আবদার নিয়ে ভাই, বলে। আমি তো আওয়ামী আর লীগ করি না, আর না, তো আরেকটা হলো যে আবদার তো থাকবে ওই এই ফারাজদের আন্দোলনের উপরে। হ্যাঁ, না, আমি আবদার আওয়ামী থাকে লীগের কোনোদিন ফারাজের খাই বাপ নাই, পড়ি নাই। না, কিন্তু আপনার প্রতি ইয়ে করে যে আপনার কাছ থেকে এরকম আশা করে, তারা আপনাকে ভালোবাসে বলে এরকম, ভালোবাসলেই তো এরকম করে। এটা নিয়ে আমি কিন্তু এরকম বহু সমালোচনা দেখবেন যে আপনার সবচেয়ে বেশি সমালোচনা কে করবে জানেন? আপনি বরং তার কাছ থেকে আশা করবেন যে আপনার ঘনিষ্ঠ আপনাকে ভালোবাসে, যে তার কাছ থেকে সমালোচনা আশা করেন এবং এদের সমালোচনাগুলো নিয়েন, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা কথা, সেটা হলো এখন আর আপনি এটা ভাবেন না। এখন বিশ্বাস করেন, আমি যতজনের সাথে বিভিন্ন জায়গায় আমার 2-4টা কথা হয়, যতটুকু সম্ভব হয়, যে কথাগুলো বলি আওয়ামী লীগের যারা যারা 2-4 জন যাদের পরিচিত আছে, লোয়ার লেভেল, লোয়ার টায়ারে যাদের সাথে পরিচয় আছে, এদের সাথে কথা, ভাই আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি আগের সে ক্লাব ব্যবসা চলবে না। আগের ভাই ভাই হবে অমুক, বউ হবে অমুক, তমুক হবে তমুক হবে না। এই যে দেখেন যুবলীগের প্রেসিডেন্ট বানানো হয়েছিল পরশকে, আজকে দেখেন এই যে এটাই হলো নমুনা। যুবলীগের প্রেসিডেন্টের বোর ক্লাব বানানো হয়েছিল যুবলীগকে, যে যুবলীগ একসময় কঠিন ছিল, আজকে কিন্তু তারা এখন শুধু পরশ, এই যুবলীগের প্রেসিডেন্টের বোর হস্তক্ষেপের বিরুদ্ধে হচ্ছে না, পরশকে পর্যন্ত বাদ দিতে বলতেছে। এই 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 যে ট্রান্সফরমেশনটা হচ্ছে, হ্যাঁ সাফারিংস এর মধ্যে দিয়ে হচ্ছে, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা, আসল নেতাকর্মীরা কিন্তু এখন টেক ওভার করবে। আপনি নিশ্চিত থাকেন, যদি না করে আসাদ, এই দেশ আমাদের না। এই আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন এখন আমাদের কাছে নতুন অর্গানাইজেশন নাই, সো এইটাই একমাত্র ভরসা, এবং এরাই আমার ধারণা ফাইনালি টেক ওভার করবে বাংলাদেশটা, এমন যে বাংলাদেশ আমাদের বাংলাদেশ হবে। সো হতাশ হওয়ার কিছু নেই। আমি বিশ্বাস করি এইসব হাইব্রিড, এইসব এইসব খারাপ লোকগুলি আওয়ামী লীগ থেকে, এইসব পরশের জি। মতো লোকগুলি, তাপসের মতো লোকগুলি, এই যে কি বলে এই তাপস, একটা আপনি আশ্চর্য হবেন, আমি একটা ছবি দেখলাম, আমি আগে কখনো দেখি নাই, যে জয়নাল হাজারি তার সামনে যে যাচ্ছে, সে ঠ্যাং উঠায় বসে রয়েছে। আমি হ্যাঁ, ভাবলাম আচ্ছা, এই কি বলে জয়নাল হাজারি তার বাপের বয়সী একটা মানুষ, সেই বাপের বয়সী মানুষের সামনে ঠ্যাং উঠায় বসে আছে। এটা কি আসলে বঙ্গবন্ধু পরিবারের? চরম বঙ্গবন্ধু বেয়াদব, কি এরকম সবার ছিল? সাথে এই কাজটা করেছে, ঢাকা শহরটাকে আওয়ামী লীগের হাত না, না, থেকে এই যে জুলাই বঙ্গবন্ধুর জঙ্গিরা পরিবার নিল কি, এই তাপসের জন্য তো। বঙ্গবন্ধুর পরিবারের কোনো সদস্য কি এরকম? না, মানে বেয়াদবি করে এটা না, কি না না জিনিস? না। এই জিনিসটা কি দেখলাম আমি এটা দেখার পর আমার মনে হচ্ছে যে মা, এই একদিন পর্যন্ত তাপস নাকি এত শুনছি তার দুর্নীতি ফুর্নীতি, কিন্তু এই যে বেয়াদব, তো এই বেয়াদবদের তো জায়গা যদি শেখ হাসিনা এই বেয়াদবদের জায়গা দেয় আবারও, তাহলে এই আওয়ামী লীগ আর ক্ষমতা আসতে পারবে না, এই আওয়ামী লীগ জি। আর বাংলাদেশ উদ্ধার করতে পারবে না। কয়েকটা কমেন্ট পড়বো। সাইফুল আলম ভাই, ইকবাল হোসেন তিনি কমেন্ট করেছেন, আসাদ ভাই আমরা তৃণমূলের নেতাকর্মীরা এ ধরনের লোকদের জেলা এবং উপজেলা ভিত্তিক লিস্ট করা হয়ে গেছে, এবার একজনও ছাড় পাবে না, জয় বাংলা। আমি এইটাই আশা করতে চাই, কারণ দেখেন প্রিয় আওয়ামী লীগের বন্ধুরা, মানে আমি সোজাসাপটা কথা বলতে চাই, আমরা এই নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার নিয়ে কথা বলাটাকেই ধর্ম মনে করি, এটা আমার কর্ম মনে করি। আপনারা এখন নির্যাতিত নিপীড়িত, আপনারা যদি আপনাদের
ঠিক বেঠিক উত্তম লোক মানে আপনাদের নেতৃত্বে কারা আসা হচ্ছে এটা ঠিক করতে না পারেন, পরবর্তী প্রজন্ম আপনাদের সন্তানরা, আপনাদের অনেকের এখন সন্তান নেই, আপনারা হয়তো ইয়াং ছাত্রলীগ করতেন, আপনাদের সন্তানরা এই আপনারা কোনো এককালে জয় বাংলা বলেছিলেন এই ভিডিও দেখে তা আপনার সন্তানদেরকে পেটাবে, আপনাদের মা বোনদেরকে ধর্ষণের উপযুক্ত করে ফেলবে, বৈধ করে ফেলবে, এটা মানে অবধারিত। সুতরাং দেয়ালে পিঠ থেকে গেছে। এখনও যদি এই 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 যে সুসময়ের বন্ধুরা এসে আপনারা, আমি জানি বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে, কিন্তু সে সময় সেই হাসান মাহমুদরা, এই ওবায়দুল কাদেররা, এই পরশ তাপস সব বদমাস, এই এই যে রাজাকারের বংশধর এই ফারাজ করিম চৌধুরী, এরা এরা ঝান্ডা ওড়াবে। এটা মানে যদি আপনারা ঠিক না থাকেন, আর যদি রাজাকারের বাচ্চা যারা জুলাই জঙ্গি এদেরকে যেরকম লিস্ট করেছেন ওই লিস্টে এদেরও যদি রাখেন এবং একই সাথে যদি বানান মাখান মশলা, তাহলে পরে এটা একটা সমাধান হইতে পারে, কারণ শত্রু মুক্ত আপনাকে করতেই হবে। পরের কমেন্ট হচ্ছে যে অবিশ্বাস, তিনি বলছেন যে নূর ভাই আমি তোমার প্রতিবেশী সাদ্দামকে একবার তোমার শোতে ডাকো, গতকাল দেখলাম একজন শোতে, জি আমি যোগাযোগ করার চেষ্টা করব, তার আশেপাশে কেউ থাকলে আমার প্রস্তাবটা আপনারা পাঠিয়ে দিতে পারেন। স্বর্ণা রয় তিনি বলছেন যে সবাই নির্বাচনের দিকে চেয়ে আছে, ছোটোখাটো ব্যবসায়ীরা মালামাল কিনছে না, বলছে নির্বাচনের পর দেখা যাক কি অবস্থা হয়। সাইফুল ভাই এখানে কি আপনি একটু মন্তব্য করবেন, এই যে মানুষের মধ্যে আতঙ্ক, নির্বাচনের পর দেখা যাক কি হয়, এটা আমিও অনেক জায়গা থেকে শুনেছি। আতঙ্ক তো আছে যে যদি নির্বাচন যেটা হচ্ছে যে জামাত যদি হারে, জামাত যেমন ধ্বংসযজ্ঞ চালাইতে পারে তেমনি আতঙ্ক যদি বিএনপি হার, যদি নির্বাচন হয় আর কি, নির্বাচন যদি হয় তাহলে বিএনপি যদি হেরে যায় তাহলে বিএনপি মানে পুরা দেশে লন্ডভন্ড করে ফেলবে, আর জামাত যদি হারে জামাতও লন্ডভন্ড করার জন্য রেডি হয়ে আছে, তার দুই পক্ষই রেডি যে লন্ডভন্ড করবে, যেই হারুক আর যে মেনে নিতে চাইবে না তারা। তো সেইখানে তো এটা একটা ভয়ের ব্যাপার। আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ বোধহয় নিজস্ব কোনো প্ল্যান আটতেছে, সেটা তো আপনি জানেন যে আওয়ামী লীগ 12 তারিখ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে দেখবে, এইটুকু আমি বলছি। যে হয়তো জয় বাংলা বলে দেখবে, আওয়ামী লীগ 12 তারিখ ভোট বর্জন কর্মসূচি পালন করবে। হ্যাঁ, এটা আহ্বান থাকবে না, এটা ভোট বর্জন কর্মসূচি হিসেবে পালন করবে। সো 12 তারিখ আওয়ামী লীগ তার অস্তিত্ব আপনি দেখতে পাবেন। আমার মনে হয় মোটামুটি যেটা সোশ্যাল মিডিয়া, শুনেছি, আমার মনে হয় তাৎক্ষণিক বা কয়েক ঘন্টার ব্যবধানে একটা বড় নির্দেশনা দেওয়া হবে, আগে ভাগে দিলে তো আর প্রস্তুত হয়ে যাবে বিপক্ষের এই জুলাই জঙ্গি টঙ্গি এরা। হ্যাঁ, আওয়ামী লীগের রাজনৈতিক প্রজ্ঞা ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, এবং ঐতিহাসিক অসংখ্য ঘটনা আছে, কিন্তু আবার খারাপ লাগে এই যে ধরেন এই যে এই চোর বাটপার দিয়ে আওয়ামী লীগ যেভাবে ভরে গেছে, মানে ভরসার জায়গাও কিন্তু আওয়ামী লীগের অস্তিত্ব, কৃতিত্ব, বাংলাদেশের সৃষ্টি, নানান গণ আন্দোলন আওয়ামী লীগের, বা আমি অনেকবার একটা কথা বলেছি যে লগি বৈঠার ওই জিনিসটা চোখের সামনে দেখার পরে এইগুলো আসলেই, হ্যাঁ ওই জায়গা থেকে হতাশার মাঝে একটা আশা পাই। ধানমন্ডি 32 থেকে বাংলাদেশ, আচ্ছা এখানে তিনি কমেন্ট করছেন যে উপদেষ্টা পরিষদের একাংশ হাদির খুনের সাথে জড়িত, ইনকিলাব মানে উপদেষ্টা পরিষদের একাংশ হাদি খুনের সাথে জড়িত, এটা বলছে ইনকিলাব মঞ্চ, তিনি সূত্র উল্লেখ করেছেন কালের কণ্ঠ। আপনি এই কমেন্টে নিয়ে কোনো মন্তব্য করবেন? না, এইটা তো শুধু এই ইনকিলাবের সূত্র হওয়ার কিছু নাই, যে বলছে না যে এনসিপির নেতারা বলছে, এবং ইনকিলাব মঞ্চ থেকে এর আগে জাবের সরাসরি বলছে সরকারের একটা অংশ জড়িত না থাকলে এটা কেমন, সরকার জানে কি হয়েছে, এরকম তো ওরা বলছে। এটা ইনকিলাবের কোনো ইয়া না, ওরা কিন্তু অনেক প্রথম দিন থেকে ওরা দাবি করে আসছে সরকারের একটা অংশ এটার সাথে আছে। এবং কি আপনি যখন এরপরে যখন রিয়াকশনটা হয়েছে, যখন ওই যে 2টা পত্রিকার আগুন দেওয়া, বিভিন্ন সারা দেশে আগুন দেওয়া, এইটা সম্পর্কে আবার কিন্তু ওই পত্রিকার সম্পাদকরা কিন্তু বলছে এটার সাথে সরকারের একাংশ জড়িত আছে। সরকারের একাংশ যে একটা গেঞ্জামের সাথে জড়িত, এইটা কিন্তু দেখেন প্রুভড। আমি যেটাকে বললেই তো ইউনিটে জড়িত, মানে একাংশ কি মেইন মাথাটাই পালের গোদাই তো, এরা কিন্তু বলেছে সরকারের একাংশ জড়িত। নুরুল কবির বলেছে সরকারের একাংশের সাথে অনেক কারোর সাথে কথা বলে, টেলিফোন করে কাউকে পায় নাই। হ্যাঁ, ওই নুরুল কবিরের যখন ধোলাই দিল ওই রাজাকারের বাচ্চারা চুল করে টানলো, তারপরে এই পিতার হাতে, মানে তারপরে পুত্রের হাতে পিতা লাঞ্ছিত, এগুলো দেখে ভাই। আচ্ছা, আরেকটা কমেন্টে যাই সাইফুল ভাই। বাবুল তিনি কমেন্ট করেছেন আমরা আওয়ামী লীগের সমর্থকে খুব বিপদে আছি, বিপদ বেশি দিন থাকবে না, নির্বাচন হবে বলে তো মনে হচ্ছে না, এটা কমেন্ট করেছেন। হ্যাঁ,
নুরুল ইসলাম বলছেন যে গণভোট বয়কট করার কথা। গণভোট বলবেন না, এটা ইউনিচার ভোট বা অন্য কোনো ভোট বলেন। গান আপনি আপনার সুরে গাইবেন, অন্যের সুরে গাইবেন না। আমরা মুক্তিযুদ্ধের সময়, মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি ন্যারেটিভ আমরা উচ্চারণ বলতাম আমাদের ইয়াতে। কিসের গণভোট? গণ মানে কি? এটা কি গণ? এটা তো ইউনিচার একটা পাতানো খেলা, এটা গণভোট না, এটা না ইউনিচার ভোট, কিন্তু ইউনুস ভোট। এখন এখন তো গণভোট বর্জনের প্রশ্ন আসছে, এখন নির্বাচনটাই বর্জনের প্রশ্ন আসছে, মানে ভোট বর্জনের প্রশ্ন আসছে। সো গণভোট আগে না, সবগুলা বর্জন করার ইয়ে আসছে। সো স্লোগান হইতে হবে সব ভোটই বর্জন করতে হবে, মানে হ্যাঁ, টোটাল এবং ওই যে 12 নির্বাচনের তারিখই আগে বলতে বর্জন। হবে পাতানো নির্বাচন। হ্যাঁ, এগুলো তো নাটক, এটা নির্বাচন না তো। এটা নির্বাচন বললেই তো এটার বৈধতা দেওয়া হয়। এখন ধরেন জালিয়াতি। আপনি, জি, ওই যে গোলাম আজমরা যদি অধ্যাপক বলেন, তো ও কবেকার অধ্যাপক? মানে ও তো এটা লাগাইছে নামের পেছনে। এই গুপ্তরা এগুলোই করে, ডক্টর, ইঞ্জিনিয়ার, অধ্যাপক এগুলা করে, আবার করে ছাগল চুরি। এক্স মুসলিম আয়শা বলছেন যে বাংলাদেশের নিশ্চিতভাবে চূড়ান্ত ধ্বংসের দিকে যাচ্ছে, কোনো সন্দেহ নাই। দেশটা মব সন্ত্রাসীদের হাতে, এটি বকুল কমেন্ট করেছেন। পুলিশ সাংবাদিকদের উপর লাঠি দিয়ে অনেক আঘাত করেছে আজকে, আমি বাঙালিতে বলেছেন। হ্যাঁ, এগুলো তো অবধারিত। এখন পুলিশ যদি সাংবাদিক পেটায়, সেটা গণতন্ত্রের উপর আঘাত পড়ে না। এই যে সুশীলদের উপরে আমরা যে সুশীলদের যে মানে সো কল্ড এদের যে ভণ্ডামিগুলো দেখলাম, তাতে আর এদের ব্যাপারে আর মন্তব্য জানতেই চাইবো না। সাইফুল আলম আমাদেরকে যদি একটু গাইড সুশীল করেন। বলেন কেন, এদেরকে কুশীল বলেন আপনি। এখন কুশীল, হ্যাঁ, এরা ওইটাই নিজেরাই বলে ভুল স্বীকার করে করে। ফেলছে আর কি। আপনি 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 ইয়ে স্বীকার করছে জানেন, ইয়ে স্বাধীন মালিক একটা অনুষ্ঠানে কি বলছে জানেন, যে আমরা সুশীলরা আর কিছু প্রমাণ করতে পারি নাই, আমরা সুশীলরা প্রমাণ করেছি যে আমরা দেশ চালাতে ব্যর্থ। হ্যাঁ, আমরা এই ব্যর্থতা আগামী জনমভর আমাদের স্বীকার করে দেয়। আরেকটা বলছে, আমরা সুশীলটা প্রমাণ করেছি সারা পৃথিবীতে সবচাইতে হাস্যকর একটা গণভোট করতে যাচ্ছি। বুঝছেন, সে হচ্ছে সুশীলদের কথা বলছে। সুশীলরা আর এখন আগে যেরকম পরামর্শ দিয়ে যেত, এখন তাদের পরামর্শ আর কেউ শুনবে না। তো সুশীল বলে কিছু নাই আসলে। সুশীলরাই নিজেদেরকে কুশীল বলা শুরু করছে, তারাই বলতেছে তারা ব্যর্থ। সো এদেরকে আর সুশীল বলবেন কেন? সুশীল মানে তো আমরা মনে করি ভাই এরা আমার একটা সুবুদ্ধি দিচ্ছে। না 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 না, এরা কুবুদ্ধি দিচ্ছে আমাদেরকে। সো এদেরকে কুবুদ্ধির নায়ক কুশীল বলা উচিত। জি, কেউ যদি ভোট দিতে না যায় তাহলে সে তো মরবে, বদনজরে পড়বে। আপনারা পরিবার পরিজন নিয়ে আয়োজন করে বের হবেন ভোট দেওয়ার কথা বলে, পাড়া প্রতিবেশী জানবে ভোট দিতে গেছেন। আপনি ভোটের ইলেকশনের ওই সোকল নির্বাচনের যে বুথ, এর ধারে কাছেও যাবেন না, এর বাইরে দূর দূরান্তে ঘোরাঘুরি করবেন। কালি না, কিনে আর নেবেন, ওই যে কালো। এই ধরনের মানসিকতা থাকা উচিত না যে মব বলে কোনো জিনিস নাই। আপনি মব তৈরি করেন, আপনি পাল্টা মব হ্যাঁ ভাই, তৈরি করেন। কিছু পাল্টা মানুষ যখন আছেন সাইফুল আলম ভাই। না না, এখন আর এদের আর সাহস নাই, পাড়ায় মহল্লায় এগুলো সাহস নাই। ইট ইজ গন। এগুলো এখন জাস্ট একটা মনের ভিতরের ভীতি। মানুষের হচ্ছে কি, ভীতি যখন ঢুকে পড়ে তখন এই ভীতিটা থাকে, কিন্তু এখন আর সে ভীতি নাই। কারা এরা সংখ্যা নাই তো, নিখোঁজ। এরা কিসের মব করবে? যারা মব করতে ভাই, আসবে, তারপরেও যদি আপনি এমন পাল্টা হয়, তারা দিয়ে দেন। এমন হয় যে চারপাশে বিএনপি জামাতের বাড়িঘর, ওইখানে সে প্রতিবেশী দুইটা ঘর, তিনটা ঘর এরকম থাকে আওয়ামী লীগ। এরকম যদি একদম প্রতিকূল পরিস্থিতিতে থাকেন, তাহলে আপনি ওই দোকানে মার্কার পাওয়া যায় কিনতে, পার্মানেন্ট মার্কার কালো রঙের, বা ভোটের কালো আর ওইটা কালো এক হয় না ভাইয়া, নাকি ওইরকম একটা রঙে কিনে নেবেন। একই কিনে হ্যাঁ, নিলেই কিনে নিয়ে পরিবার পরিজন নিয়ে যাবেন ভোট দিতে, খুব হাসি খুশি নিয়ে। ভায়োলেট যে কালার, ভোটকে- এটা ভায়োলেট কালার। হ্যাঁ, ভায়োলেট কালারের একটা মার্কার কিনে নেবেন, ওইটা পকেটে রাখবেন, এবং ওই রিক্সায় করে ঘুরে বেড়াবেন, সবার হাতে একটা মার্ক দাগ দিয়ে টিয়া একটু মুছাও নেবেন, তারপরে বাড়ি ফিরবেন হাসি খুশি। না, যে আরো পদ্ধতি আছে। আপনি যদি এরকমই সিরিয়াস আশঙ্কা থাকে, যেটা আমি বললাম, এটা হলো ইন জেনারেল, একটা ইয়াং ছেলে তারা ধমকায় মপ করবে, এখন আর সেই দিনে। কিন্তু একটা নিরীহ পরিবার, সে কি করতে পারে? সে যাবে, যায় ওখানে দুটা ক্রস মেরে দিয়ে চলে আসবে, শেষ। ভেরি সিম্পল। একেবারে কিছু না করতে পারলে ক্রস মেরে চলে আসেন। আপনি ক্রস তবে মেরে এটা একদম সর্বশেষ উপায়, কারণ আপনি ওই হ্যাঁ। ভোট কেন্দ্রে যাওয়া মানে আপনি সংখ্যা বাড়ানো। এটা যদি একান্ত না পারেন তাহলে ভোট কেন্দ্রে যান, এছাড়া ভোট কেন্দ্রে যাবেন না, বাইরে ঘোরাঘুরি করবেন। আর সুযোগ পাইলে ওই বঙ্গবন্ধুর ওই বক্তব্যে যার যা কিছু হচ্ছে তাই নিয়ে প্রস্তুত থাকেন। এই জিনিসটা আরো। আর ভোট কেন্দ্রে যাও তো আপনি ভোট না দিতে পারেন, আপনি ভোট কেন্দ্রে যাও ঘোরাফেরা করে চলে আসতে পারেন, লাইনে দাঁড়ানো। ওরা ওই ভিডিওতে দেখাবে ভাই, ওইটা দেখাবে যে ক্যামেরা যে অনেক মানুষের উপস্থিতি, যে কারণেই তো ওই মেলার আয়োজন করা, ওই মেলাটাকেও ভোট কেন্দ্র দেখাবে। মেলা নাই, কোনো মেলাওয়ালা মেলাতে যারা আসে ওরা মেলাতে আসবে না। মেলা গন, ব্যবসায়ী মেলা বাতিল হয়ে বেচতে গেছে। আসবে, মানে ভুলে, মানে ওরা যে এই ধান্দাগুলো করে,
এইটাও একটা বিষয়। যদি বলে যে আমাদের ছাত্রী সংস্থার মেয়েদেরকে ওইখানে নাচ দেখাবে, তাও মানুষ যাবে না, ওই মেয়েরাই যাবে না, চিন্তা করবে যে নির্বাচনে কি না কি হয়। সাইফুল আলম ভাই, আরও যদি আপনি কিছু করতেন যে আম, বিশেষ করে যারা আওয়ামী লীগের কর্মী সমর্থক তাদের প্রস্তুত থাকা উচিত কিনা, অর্থাৎ যে কোনো ধরনের পরিস্থিতি মারামারি তো হবে, এটা কনফার্ম। তো প্রস্তুত থাকার জন্য তো তাদেরকে ভোট বর্জন করতে বলা হয়েছে তাদেরকে। তাদের নেত্রী এই নির্দেশনা, উনি টোটাল ভোট বর্জনের কথা বলছেন। উনি তো অলরেডি এটা 1-1.5 সপ্তাহ আগেই বলেছেন ভোটে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটে যাবে না বা ভোট বর্জন করবে। এখন ভোট বর্জনে যদি এটা কর্মসূচি হিসাবে হয়, সেই কর্মসূচি ওদের প্রতি যে নির্দেশনা আসে সেই নির্দেশনা অনুসারে তারা কাজ করতে হবে, নাহলে তার ভোট বর্জনের কর্মসূচি পালিত হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা তো ভোট বর্জনের জন্য প্রস্তুত থাকতে হবে। সেটা কেমনে করবে নিশ্চয়ই তাদের নেতাকর্মীরা জানাবে, লোকালি নেতাকর্মীরা তারা তাদেরটা অর্গানাইজ। এটা তো এক এক জায়গায় এক এক কৌশল হবে, এটা তো আপনি ঠিক করে দিতে পারবেন না। আমরা বা আওয়ামী লীগ, শেখ হাসিনা মাথা থেকে এক এক এলাকায় এক এক কৌশল, এক এক এলাকায় এক এক জায়গায় এক এক বুদ্ধিতে এই ভোট বর্জনের কর্মসূচি পালন করবে। ইউনিক হবে এগুলো প্রত্যেকটা এলাকায়। এটা কিন্তু একরকম কর্মসূচি না হতে পারে। কোথাও মারামারি হবে, কোথাও ধাক্কাধাক্কি হবে, কোথাও মিছিল হবে, কোথাও সমাবেশ করবে। এই তো মানে যেখানে যেটা সম্ভব সেখানে সেটা করবে। আমার মানে যা মনে হয় আর কি। চূড়ান্ত দিক নির্দেশনা আসবে, তার মানে বোঝা যাচ্ছে আপনারা প্রস্তুত থাকেন। প্রিয় দর্শক, সাইফুল আলম ভাই, আমরা একদম শেষের দিকে, আপনার কোনো শেষ বক্তব্য থাকলে আপনি যদি আমাদের তুলে ধরতেন। আর একটা অনুরোধ দর্শকের কাছে, এটা এখনই মানে এই শোটা শেষ হওয়ার সাথে সাথেই করবেন, সেটা হচ্ছে সাইফুল আমিন ভাইয়ের এটা ইউটিউব চ্যানেল ক খ। ক খ যারা পড়েছেন তারা জানবে যে খর কারণ নামটা কি, এগুলো আরও আপডেট হবে। এটা প্রাথমিক পর্যায়ে আছে। আপনারা এই সাইফুল আলম ভাইয়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এখানে অসংখ্য মনোলগ থাকবে, অনেক অনেক কিছু থাকবে। আপনারা আমি আশা করি এই মুহূর্তে আমাদের প্রায় 2000 ফেসবুক ইউটিউব মিলিয়ে দেখছেন মানুষ, আমাদের দর্শক। তাদের মধ্য থেকে যত যত বেশি সাবস্ক্রাইব করবেন, তত আমাদের এই সাইফুল আমিন ভাইয়ের ইউটিউব চ্যানেলের মানে এটার সদস্য সংখ্যা বড় হবে, তাই তিনি লাইভ স্ট্রিম করতে পারবেন। এখন লাইভ স্ট্রিম করতে পারছেন না সাবস্ক্রাইবার কম হওয়ার কারণে। তো আমি নিজেও সাবস্ক্রাইব করে রাখলাম, আপনি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধটুকু রইল। সাইফুল আমিন ভাই, আপনার শেষ কোনো বক্তব্য থাকলে আমাদেরকে যদি একটু আলোকিত করতেন। এই সবাইকে আমার যে যেখানে আছেন সেখানকার শুভেচ্ছা। তো বাংলাদেশ ও ভারতে যারা আছেন তাদেরকে রাতের শুভেচ্ছা। বাংলাদেশে যারা আছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করি, সেটা হলো আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে যারা রাজনৈতিক কারণে বিপদে আছে তাদের একটু সহায়তা করেন। এই তাদের সহায়তা করলে বাংলাদেশ বাঁচবে, তাদের সহায়তা করলে আমার আপনার সবার মেরুদণ্ড দাঁড়া হবে এবং আমরা বাংলাদেশকে পুনরুদ্ধার করতে পারবো। এবং আমি শিওর যে ওরা আপনার পাশেও দাঁড়াবে। আর যথারীতি আপনার ভোটটা বর্জন করুন। আর ইউনুসকে না বলুন, ইউনুসের গ্রামীণের যত প্রোডাক্ট আছে সবগুলো বর্জন করুন। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ সাইফুল আমিন ভাই। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ ধরে দেখছিলেন। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারাই দেখছেন সবাইকে যার যার সময় অনুযায়ী শুভেচ্ছা। এবং সাইফুল আমিন ভাইয়ের ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই আমার যে চ্যানেল থেকে আপনারা দেখছেন এখানে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন, মানে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই, সেটা আপনাদের কাছে অনুরোধ। সবাই ভালো থাকবেন। এবং সামনের বৃহস্পতিবারে যেহেতু সো কল্ড ইলেকশন, আমরা বুধ এবং বৃহস্পতিবার 2 দিনই তাৎক্ষণিক শোতে থাকবো। বাংলাদেশ সময় রাত 10টায় থাকার চেষ্টা করব। অর্থাৎ নির্বাচনের আগের দিন কি করণীয়, সর্বশেষ আওয়ামী লীগের কাছ থেকে দিক নির্দেশনা যা আসবে এবং নির্বাচন সো-কল্ড এটার পরবর্তী কি সেটা নিয়ে আমরা একটু ব্রিফ করার চেষ্টা করব। এর মাঝখানে যদি কোনো গুরুতর ঘটনা ঘটে তাহলে আমরা তাৎক্ষণিক লাইভ আসবো, আপনার সাথে থাকবেন। আমি বিশেষ করে আমি একটা জায়গায় পড়াশোনা করি এবং ছোটোখাটো একটা কাজ করি, 2 জায়গা থেকে ছুটি নিয়ে রেখেছি আগামী 7 দিন, কারণ এটা ক্রুশিয়াল মুহূর্ত। দেশের এই রকম মুহূর্তে যদি একজন মানুষের প্রাণ বাঁচে আমাদের কথা বলার কারণে, সেটা একটা বড় পাওয়া। মানে নিজের কাছে মনে হবে যে অপরাধবোধ কিছুটা হলেও কমলো, যে আমি আমার দেশের জন্য কিছুটা হলেও আমার জায়গা থেকে ভূমিকা রাখতে পেরেছি। সাইফুল আমিন ভাই আমাদের সাথে থাকবেন প্রতি মুহূর্ত। অনেক ধন্যবাদ সাইফুল আমিন ভাই, আপনি আমাকে এই নিশ্চয়তাটুকু দেওয়ার জন্য, এবং দর্শকদের আশা করব যে আপনারা আমাদের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।